দেখো ইতিহাসের চ্যাপ্টার 6 সাম্রাজ্য বিস্তার ও শাসন। তো এই চ্যাপ্টারের আগের পার্টে আমরা প্রথম সাম্রাজ্য সম্পর্কে পড়েছি, তাই তো? আচ্ছা, প্রথম সাম্রাজ্য কি? ভারতের প্রথম সাম্রাজ্য কি ছিল? মৌর্য সাম্রাজ্য। আর ভারতের প্রথম সম্রাট কে ছিলেন? হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মৌর্য সাম্রাজ্যের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সম্রাট অশোক। ঠিক আছে, এখন এই মৌর্য সাম্রাজ্যের পরবর্তী অংশ থেকে আমরা শুরু করব। তো দেখো, শেষ মৌর্য সম্রাট ছিলেন, শেষ মৌর্য সম্রাট শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথ, শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। তিনি 187 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিলেন। 187 খ্রিস্টপূর্বাব্দ। এরপর এই বৃহদ্রথের পর আর মৌর্য সাম্রাজ্য ছিল না। এরপর মৌর্যদের পর, এই বৃহদ্রথের পর শুঙ্গ বলে একটা নতুন একটা রাজা, পুষ্যমিত্র শুঙ্গ তার নাম, এবং সে শুঙ্গদের শাসন শুরু করে। তাহলে মৌর্য সাম্রাজ্যের পর আসে শুঙ্গ সাম্রাজ্য। রাজাটা হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ। যেহেতু তাদের যে টাইটেল শুঙ্গ, তাই যেমন ওটা মৌর্য সাম্রাজ্য ছিল, এটা হচ্ছে শুঙ্গ সাম্রাজ্য। এটা প্রায় 50 বছর চলে এই সাম্রাজ্যটা, মানে শুঙ্গদের রাজত্ব 50 বছর চলে। এবং এগুলো কিন্তু মূলত মগধ এবং আশেপাশের অঞ্চলকে তারা শাসন করত, মগধ এবং আশেপাশের অঞ্চল। তাহলে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ, তারপরে হলো পুষ্যমিত্র শুঙ্গ, তারা 50 বছর শাসন করেছিলেন। তারপর শুঙ্গদের পর আবার আসে কার্ণ। তো তারা তারপর শাসন করে কিছু বছর। এইভাবে খ্রিস্টপূর্ব প্রথম শতক পর্যন্ত, খ্রিস্টপূর্ব প্রথম শতক শতকের শেষ দিক পর্যন্ত এটা চলে। মৌর্য শেষ হলো, এলো শুঙ্গ, তারা 50 বছর শাসন করলো। তারপর এলো কার্ণ, এবং এই ব্যাপারটা চলে প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতক, মানে খ্রিস্টাব্দ শুরু হওয়ার আগে পর্যন্ত, খ্রিস্টাব্দ শুরু হয় তার ঠিক আগে পর্যন্ত এই সাম্রাজ্যগুলো পরপর আসে। এরপর একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, মানে এই কার্ণদের পর একটা গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ভারতে আসে, যেটা হচ্ছে কুষাণ সাম্রাজ্য। হ্যাঁ, মানে মৌর্যদের পর আবার একটা শক্তিশালী সাম্রাজ্য হিসাবে কুষাণই আসে। মাঝে এগুলো কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য ছিল। তাহলে মৌর্য, শুঙ্গ, কার্ণ, এরপর আসবে কুষাণ, যেটা আবার একটা শক্তিশালী, মানে মৌর্যদের মতোই একটা। তো এবার সেইটা নিয়ে আমরা আলোচনা করব, কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। এটা মানে খ্রিস্টপূর্ব শেষ হয় এবং খ্রিস্টাব্দ শুরু হয়, তখন এটা শুরু হয় ভারতে, কুষাণ সাম্রাজ্য। আচ্ছা, তো এখন আমরা শুরু করব কুষাণ সাম্রাজ্য সম্পর্কে। তো চলো দেখা যাক। আচ্ছা ঠিক আছে, তো তার আগে কুষাণ কারা সেই সম্পর্কে আগে আমাদের একটু জানতে হবে, যে কুষাণ কারা। আসলে কুষাণ কিন্তু কোনো ভারতীয়, কুষাণরা কোনো ভারতীয় ছিল না, তারা বিদেশ থেকে ভারতে ঢুকেছিল। তো কোথায় থেকে এসছে দেখো, এই দেখো, এটা হচ্ছে মধ্য এশিয়া, এখানে ভারতবর্ষ রয়েছে, এটা মধ্য এশিয়া। তো মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী ছিল ইয়েঝি গোষ্ঠী। ইয়েঝি
মধ্য এশিয়ার একটা যাযাবর গোষ্ঠী হচ্ছে ইয়েঝি গোষ্ঠী। হ্যাঁ, ইয়েঝি। হ্যাঁ, তো মধ্য এশিয়ায় তারা থাকতো। যাযাবর মানে হচ্ছে তারা এক জায়গায় স্থায়ীভাবে থাকতো না, তারা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বেড়াতো। তাহলে মধ্য এশিয়ায় তারা থাকতো, ইয়েঝি গোষ্ঠী। এইবার ইয়েঝি গোষ্ঠীরা সেখান থেকে বিভিন্ন কারণে সেখান থেকে চলে যায়। সেখান থেকে তারা বিভিন্ন অঞ্চল ঘুরে চীন হয়ে তারা মধ্য এশিয়া থেকে এশিয়ারই আরেকটা জায়গা যেটার নাম হচ্ছে ব্যাকট্রিয়া। একটা জায়গা, সেই ব্যাকট্রিয়াতে আসে। তাহলে মধ্য এশিয়া থেকে তারা বিভিন্ন কারণে তারা চলে আসে কোথায়? ব্যাকট্রিয়াতে। এইবার এই ইয়েজির গোষ্ঠীর একটা শাখা, মানে সব ইয়েজিরা নয়, ইয়েজি গোষ্ঠীর একটা শাখা এখানে চলে আসে। এইবার এই ব্যাকটেরিয়ায় যে সমস্ত এই ইয়েজি গোষ্ঠী যারা থাকতো তারাই পরিচিত হন কুষাণ নামে। এই ব্যাকটেরিয়ায় যে মানে এদের মধ্যে যারা যারা এখানে এসে থাকে সবাই নয়, এদের মধ্যে কিছু সংখ্যক বা কিছু গোষ্ঠীর মানুষ এখানে আসে। তো যারা এই ব্যাকটেরিয়ায় থাকতো তাদেরকে বলা হয় কুষাণ। এইবার এই কুষাণরা পরবর্তীকালে হিন্দুকুশ পর্বত পেরিয়ে, যেমন আলেকজান্ডার যেমন হিন্দুকুশ পর্বত পেরিয়ে এসেছিল, হিন্দুকুশ পর্বতে ঠিক এরকম জায়গায় আছে। তো হিন্দুকুশ পর্বত পেরিয়ে ভারতের মধ্যে প্রবেশ করে। কখন প্রবেশ করে? 30 খ্রিস্টাব্দে। 30 খ্রিস্টাব্দ, ওই যে বললাম খ্রিস্টাব্দ শুরু হয় আর কুষাণ সাম্রাজ্য শুরু হয় 30 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব নয়, 30 খ্রিস্টাব্দে তারা ভারতে প্রবেশ করে। তাহলে মধ্য এশিয়ার তৃণভূমির একটা যাযাবর গোষ্ঠী ইয়েজি গোষ্ঠী, তাদের মধ্যে একটা শাখা হচ্ছে যারা সেখান থেকে চলে এসে ব্যাকট্রিয়ায় বসবাস শুরু করে, যাদেরকে বলা হচ্ছে কুষাণ। এরা 30 খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেছিল এবং তারপরের শাসনটা তো আমরা দেখব। কোনটা? হিন্দুকুশ পর্বত ভারতে নয়, ভারতের মানে শেষ প্রান্তে আছে। হ্যাঁ, কাশ্মীরের উপরে আছে, উত্তরে আছে, ভারতের উত্তর পশ্চিমে আছে, মানে কাশ্মীর যেখানে শেষ হয়েছে তারপরে আছে ওটা। ঠিক আছে, এবার দেখো কুষাণ সাম্রাজ্য কিভাবে শুরু হলো। দেখো, তো কুষাণ সাম্রাজ্য শুরু করেছিলেন যিনি, তার নাম হচ্ছে কুজুল কথফিসেস। হ্যাঁ, কুজুল কথফিসেস। কুষাণ সাম্রাজ্য স্টার্ট করেছেন কুজুল কথফিসেস। বোঝা গেল? তো কুজুল কথফিসেস কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কখন করেছিলেন? দেখো, 30 থেকে 80 খ্রিস্টাব্দ, মানে 30 খ্রিস্টাব্দে স্টার্ট হয়, তিনি 30 থেকে 80 মানে মাঝে 50 বছর তিনি রাজত্ব করেছিলেন। তাহলে 30 থেকে 80 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মানে এই কুষাণ সাম্রাজ্যটা চালিয়েছিলেন এবং তিনি ছিলেন প্রথম স্বাধীন কুষাণ সম্রাট। তিনি 5টি ইয়েজি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেন। ওই যে বললাম ইয়েজিদের মধ্যে একটা কিছু গোষ্ঠী এখানে চলে আসে, তো তিনি 5টি ইয়েজি গোষ্ঠীকে একত্রিত করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন। হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কাবুল এবং কান্দাহার জয় করেন। হিন্দুকুশ পর্বত পেরিয়ে কাবুল এবং কান্দাহার এখন যেটা পাকিস্তানে আছে, তখন যেহেতু পাকিস্তানটা ভারতের মধ্যেই ছিল, তো তখন ওই অংশটা দিয়ে এসেছিল ভারতে। আর তিনি তামা ও রূপার মুদ্রা প্রচলন করেছিলেন ভারতে, তামা এবং রূপার মুদ্রা, যাকে গ্রিক ও বৌদ্ধ প্রভাব লক্ষ্য করা যায়। মানে তার মধ্যে গ্রিক এবং বৌদ্ধ প্রভাব, বৌদ্ধ ধর্মের তিনি আর কি প্রভাব তার মধ্যে দেখা গিয়েছিল। তাহলে এই হচ্ছে কুজুল কথফিসেসের কথা। তাহলে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? কুজুল কথফিসেস। হ্যাঁ, তো আর তিনি ওই ব্যাকট্রিয়া থেকে তিনি ভারতে এসে এই সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিলেন। বেশ, এইবার কুজুল কথফিসেসের পরবর্তী কুষাণ সম্রাট কে ছিলেন? দেখো, কুজুল কথফিসেসের পরবর্তী যে কুষাণ সম্রাট তিনি ছিলেন ভীম কথফিসেস, মানে কুজুল কথফিসেসের ছেলে ভীম কথফিসেস। তো ওরকমই নাম। ঠিক আছে, আস্তে আস্তে দেখো, তাহলে কুজুল কথা নয়, আস্তে। কুজুল কথফিসেসের পরবর্তী সম্রাট হয়েছে ভীম কথফিসেস। ঠিক আছে, এবার দেখো
ভীম কোচটিসেস হয়েছে 95 থেকে 127 খ্রিস্টাব্দ পর্যন্ত, 95 খ্রিস্টাব্দ থেকে 127 খ্রিস্টাব্দ। ছিলেন কুজুলের সুযোগ্য উত্তরসূরি, মানে হচ্ছে তার পুত্র। তিনি ভারতের মূল ভূখণ্ডে কুষাণ আধিপত্য সুদৃঢ় করেছিলেন। কুজুল কোচটিসেস তো তৈরি করেছিলেন সাম্রাজ্যটা, সেটাকে আরো বড় আকার বা আরো শক্তিশালী করেছিলেন ভীম কোচটিসেস, ঠিক আছে। তিনি প্রথম ভারতের উচ্চমানের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন, এটা ইম্পর্টেন্ট। তাহলে ভারতে প্রথম উচ্চমানের স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ মুদ্রা মানে সোনার যে মুদ্রা টাকা, সেটা চালু করেছিলেন ভীম কোচটিসেস। শর্ট প্রশ্ন অনেক সময় থাকে, ভারতে প্রথম কে স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, তাহলে ভীম কোচটিসেস হবে উত্তর, ঠিক আছে। আর তার মুদ্রায় শিব এবং নন্দীর প্রতিকৃতি তার শৈব ধর্মের প্রতি অনুরাগের প্রমাণ দেয়, মানে তিনি শিবের কি পুজো করতেন, তো তার সেই কারণে মুদ্রায় শিব এবং নন্দীর প্রতিকৃতি বা ছবি তিনি খোদাই করেছিলেন। আর তার শাসনকালে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্য হতো। ভারতের সঙ্গে রোম আর একটা অন্য দেশ, তো ভারতের সঙ্গে রোমের ফুটবল খেলা দেখবি রোম একটা দেশ, তো ভারতের সঙ্গে রোমের বাণিজ্য হতো, মানে ব্যবসা বাণিজ্য হতো। তাহলে এই হচ্ছে ভীম কোচটিসেস। তাহলে কুজুল কোচটিসেস, দ্বিতীয় হচ্ছে ভীম কোচটিসেস। এরপর মানে ভীম কোচটিসেস এর পর তার ছেলে, সেটা ইম্পর্টেন্ট বলছি। পরবর্তী হচ্ছে কনিষ্ক। হ্যাঁ, তো পরবর্তী ভীম কোচটিসেস এর পর কনিষ্ক আর কি সম্রাট হয়েছিলেন, কনিষ্ক। তো দেখো না, তো দেখো কনিষ্ক দেখো 78 খ্রিস্টাব্দে তিনি হয়েছিলেন সম্রাট, 78 খ্রিস্টাব্দে। এবং তখন থেকে এই কনিষ্ক যখন থেকে সিংহাসনে বসেন, কথা নয়, কনিষ্ক যখন থেকে সিংহাসনে বসেছিলেন তখন থেকে একটা নতুন সাল গণনা শুরু হয়, মানে তিনি শুরু করেছিলেন। যেমন খ্রিস্টাব্দ হয় না, তিনি সেটা বলতেন না, তিনি সিংহাসনে বসার পর তিনি শকাব্দ বলে একটা সাল মানে গণনা শুরু করেছিলেন। হ্যাঁ, এই যে শকাব্দ গণনা শুরু করেছিলেন। তো 78 খ্রিস্টাব্দে কনিষ্কের শাসন শুরু হয় এবং তিনি 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ বলে একটা সাল গণনা শুরু হয়েছিল, বোঝা গেল? তাহলে শর্ট প্রশ্নে থাকে যে কে শকাব্দ সাল গণনা শুরু করেছিল, কি হবে? কনিষ্ক। কত খ্রিস্টাব্দ থেকে হয়েছিল? 78, বেশ মনে রাখবে। আচ্ছা, তাহলে শকাব্দ সাল গণনা শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে, বেশ। তো তার রাজধানী কোথায় ছিল? দেখো, তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার তার রাজধানী ছিল, পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, পুরুষপুর বা পেশোয়ার। আচ্ছা, আর কথা নয়, আর তার যে সাম্রাজ্য সেটা প্রচুর বড় ছিল, মানে ভারতের বিভিন্ন অঞ্চল এবং শুধু ভারত নয়, ভারত পেরিয়ে ভারতের বাইরেও এশিয়ার বিভিন্ন জায়গাতে তার সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। তো হ্যাঁ, তার সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে শুরু হয়েছিল, শুধু ভারত নয়, ভারতের পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত ছিল। তাহলে মধ্য এশিয়া থেকে পাটলিপুত্র, ভারত তো ছিলই, তার পাশাপাশি মধ্য এশিয়ারও বিভিন্ন অঞ্চল তিনি শাসন করতেন। তার একটা বিশাল অঞ্চল তিনি শাসন করতেন, দেখাবো কোন কোন অঞ্চল করতেন। হ্যাঁ, ওই ইম্পর্টেন্ট ওইটাই প্রশ্ন, ওইটাই আসে, মথুরা আসে না। আচ্ছা, এইবার দেখো তিনি কোন কোন অঞ্চল শাসন করতেন তার একটা এখানে লিস্ট দেওয়া রয়েছে। তো দেখো, তিনি একটা বিশাল বড় সাম্রাজ্য তিনি শাসন করতেন। ভারতবর্ষ তো করতেনই, তার দেখো মধ্য এশিয়া, ভারতের বাইরে যে মধ্য এশিয়া মানে এই যে অঞ্চলটা, এইটাও কিন্তু পুরোটা শাসন করতেন তিনি। তো দেখো কোন কোন অঞ্চল তিনি করতেন। না, গোটা দেশটা বলতে দক্ষিণ ভারতটা ছিল না, উত্তর ভারত আর এশিয়ার বিভিন্ন অঞ্চল। আচ্ছা, এবার দেখো তো কুষাণের আমলে কোন কোন অঞ্চলে তার শাসন ছিল। দেখো, উত্তর মানে উপরের যে অংশটা, উত্তরে ছিল মধ্য এশিয়া পর্যন্ত। মধ্য এশিয়া মানে এই যে এইটা তো ভারতবর্ষের বাইরে, মানে এই পুরো অঞ্চলটা তো ছিল, মানে এটা হচ্ছে মধ্য এশিয়া। তো হ্যাঁ, দক্ষিণ মানে নিচের দিকে কত দূর ছিল? নিচের দিকে ছিল এই যে এই অঞ্চলটা পর্যন্ত,
এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এখনকার মধ্যপ্রদেশ, তখন এটা সাঁচি বা নর্মদা নদী বলছে, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এখনকার যে মধ্যপ্রদেশ রাজ্য সেই পর্যন্ত ছিল। পূর্ব দিকে পাটলিপুত্র, বারাণসী, এই যে পূর্ব দিকে মানে উত্তর ভারত, উত্তর ভারতের মধ্যে রয়েছে পাটলিপুত্র, বারাণসী। তো এটা এটা এই দিকটা হচ্ছে উত্তরপ্রদেশ, কথা নয়, অমনোযোগী নয়, পড়ার দিকে মনোযোগ রাখতে হবে, হঠাৎ করে জিজ্ঞাসা করে নেবো, একদম মনোযোগ, এদিক ওদিক তাকালে হবে না। আচ্ছা, এখন নাম পরিবর্তন হয়েছে, যেমন এটা আগে ছিল আলাদা নাম, এখন যেমন মধ্যপ্রদেশ, এইটার আগে এই যেটা এখন পাটলিপুত্র, এখন আর পাটলিপুত্র তো নেই, এখন হচ্ছে উত্তরপ্রদেশ এখানে রয়েছে। তো এরকম চেঞ্জ হয়েছে, নামগুলো চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবং পশ্চিম মানে এই দিকটায় রয়েছে আফগানিস্তান এবং ব্যাকট্রিয়া, যেটা এখন আফগানিস্তান, এবং ব্যাকট্রিয়াটা ওই আফগানিস্তানের কাছেই, তো ওই পুরো অঞ্চলটা তিনি শাসন করতেন। বোঝা গেল? তাহলে মধ্য এশিয়া, হ্যাঁ মধ্য এশিয়া এবং ভারতের এই সমস্ত অঞ্চলগুলো তিনি শাসন করতেন। বোঝা গেল? তাহলে একটা বিরাট অঞ্চল তার শাসনের মধ্যে ছিল। আচ্ছা, এইবার এই কথা নয়, এই কুষাণ সাম্রাজ্যের বা কনিষ্কের আরো কিছু ইম্পর্টেন্ট কাজ দেখো। কনিষ্কের আমলে আমরা সেই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে 4টে বৌদ্ধ সঙ্গীতি পড়েছিলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। চতুর্থ যে বৌদ্ধ সঙ্গীতি, সঙ্গীতি মানে কি? সম্মেলন, বৌদ্ধ ধর্মের একটা সম্মেলন, আলোচনা, যেটা হয়েছিল কনিষ্কের আমলে, কনিষ্কের আমলে হয়েছিল। হ্যাঁ, কাশ্মীরে হয়েছিল, এবং যেটা কনিষ্কের আমলে হয়েছিল, তার এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর তার আমলে তিনি শুধু যে এত বড় সাম্রাজ্য করেছিলেন তাই নয়, তার আমলে অনেক বিখ্যাত ব্যক্তিরাও তার সঙ্গে তার রাজসভায় থাকতেন। যেমন দেখো অশ্বঘোষ, বসুমিত্র, নাগার্জুন, এরকম বিভিন্ন বিভিন্ন চিকিৎসক ছিলেন, ভারতের বিখ্যাত সব চিকিৎসক তারা ছিলেন, পুরো পৃথিবীতে তারা তখন খুব খ্যাতি ছিল তাদের। তাহলে তার রাজসভায় ছিলেন এরা অশ্বঘোষ, বসুমিত্র, নাগার্জুন। নাগার্জুন খুব বড় চিকিৎসক, পরবর্তীকালে আমরা ইতিহাসের অন্য চ্যাপ্টারে আমরা এই নাগার্জুন এদের কথা পড়বো পরে, বিখ্যাত চিকিৎসক ছিলেন। আর চরকের মতো মনীষীদের দ্বারা, চরক বলে একজন পণ্ডিত ছিলেন, চরক, হ্যাঁ, তো তিনিও একজন বড় পণ্ডিত ছিলেন, তার কথাও আমরা পরে পড়বো। তো মানে তিনিও তার রাজসভায় ছিলেন। তাহলে তার রাজসভায় বিভিন্ন পণ্ডিতরা থাকতেন, শুধুমাত্র যে বড় সাম্রাজ্য ছিল তাই নয়, বিভিন্ন পণ্ডিতরাও তার রাজসভায় থাকতেন। বোঝা গেল? আর হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতা, তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের বিশ্বাসী, কিন্তু বৌদ্ধ ধর্ম ছাড়াও অন্য ধর্মের মানুষদেরকেও তিনি সম্মান করতেন, এবং অন্য ধর্মের লোকেরাও, ভারতবর্ষে তো বিভিন্ন ধর্মের লোকেরই বাস, তো অন্য ধর্মকেও তিনি শ্রদ্ধা করতেন। তো ধর্মীয় সহিষ্ণুতা ছিল তার মধ্যে। আচ্ছা, এবার দেখো তার আমলে শিল্প, তার আমলে বিভিন্ন শিল্প, কথা নয়, কনিষ্কের আমলে বিভিন্ন শিল্প কার্যতেও খুব অনেক উন্নত হয়েছিল। তো দেখো এই কনিষ্কের আমলে গান্ধার বলে একটা শিল্প চালু হয়েছিল, যেখানে বুদ্ধ মূর্তি যে এখন আমরা দেখি, এইটা কিন্তু এসছে এই গান্ধার শিল্প থেকে। দেখবে এখন অনেকেই বুদ্ধ মূর্তি বা এই ধরনের মূর্তি রাখে, হ্যাঁ, এইটাই হচ্ছে গান্ধার শিল্প, যেটা চালু হয় কিন্তু এই কনিষ্কের আমলে। এই মূর্তি, এই ধরনের বুদ্ধ মূর্তির যে এই ধরনের যে মূর্তিগুলো, এইগুলো চালু, যেটাকে বলা হয় গান্ধার শিল্প, যেটা চালু হয়েছে কনিষ্কের আমলে। বেশ, এই মথুরা বলে একটা শিল্প, এটা কি হয়েছে? সম্পূর্ণ দেশীয় লাল বেলে পাথরের বিভিন্ন মূর্তি তৈরি হয়, বেলে পাথর দিয়ে তৈরি, লাল বেলে পাথর দিয়ে, যেটাকে বলা হচ্ছে মথুরা শিল্প। ঠিক আছে, এটা হয়েছে। আর কনিষ্কের আমলে আরো বিভিন্ন শিল্পকর্ম পাওয়া গেছে, যার মধ্যে তার একটা মূর্তি পাওয়া গেছে, যদিও মাথাটা নেই, তার কারণ হচ্ছে এটা বহু বছর আগে তৈরি হয়েছে। যে মন্দিরে এটা ছিল, সেই মন্দিরটা বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে এটা ধ্বংস হয়ে যায়। পরবর্তীকালে অনেক পরে মূর্তিটা পাওয়া গেছে, যখন হয়তো মাথাটা কোনো কারণে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো এরকম মূর্তি এখন মিউজিয়ামে এটা রেখে দেওয়া হয়েছে। তো মথুরায় প্রাপ্ত এটা মথুরায় পাওয়া গেছে সম্রাটের। হ্যাঁ, তাহলে দেখো কনিষ্কের এই যে মূর্তিটা পাওয়া গেছে, মথুরা থেকে এটা পাওয়া গেছে, মথুরা একটা জায়গা, সেখান থেকে এটা পাওয়া গেছে। তো এটা এখন মিউজিয়ামে রাখা হয়েছে। তো তার মানে
সেটা বলতে পারবো না, তবে এখন রাখা রয়েছে সংরক্ষণ করে। তো এই যে বিভিন্ন শিল্পগুলোতেও কিন্তু কনিষ্কের আমলে যথেষ্ট ভালো ছিল। আচ্ছা, এবার দেখো তার কনিষ্কের আমলে শাসন ব্যবস্থা কেমন ছিল, তিনি কিরকম করে শাসন কি করতেন। প্রথম কথা, তিনি নিজেকে খুব শক্তিশালী বলে আর কি মানে প্রমাণ দিতেন। তো তিনি সেই কারণে নিজেকে বলতেন, কুষাণ রাজারা নিজেদের ঈশ্বরের পুত্র বলে দাবি করতেন, যে তারা নাকি ঈশ্বরের পুত্র, স্বয়ং ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে। তো এটা তারা মনে করতেন, তারা ভাবতেন। এমনিতে তো সব মানুষকে ঈশ্বরই পাঠিয়েছে, সেটা তো কথা নয়, তো তারা মনে করতেন আর কি। আচ্ছা, তো তারা তাদের এবার এত বড় সাম্রাজ্যকে তার একা কনিষ্ক চালাতে পারবে না, তার তো অনেক লোক দরকার। তো এই সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করে শাসন করা হতো। তিনি অনেক ভাগ করেছিলেন এই সাম্রাজ্যটাকে, এবং সেই ভাগগুলোকে বিশেষ ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন। তাহলে এই সাম্রাজ্যটাকে তিনি অনেকগুলো প্রদেশে ভাগ করেছিলেন, যে প্রদেশগুলোকে বলা হচ্ছে ক্ষত্রপ। প্রত্যেকটা প্রদেশকে বলা হচ্ছে ক্ষত্রপ। হ্যাঁ, তাহলে ক্ষত্রপ কাকে বলে প্রশ্ন থাকে। তাহলে কনিষ্ক তার সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করেছিলেন, সেই প্রদেশগুলোকে বলা হতো ক্ষত্রপ। যেমন এখনকার রাজ্য, একটা দেশের মধ্যে অনেক রাজ্য, আমরা এগুলোকে রাজ্য বলছি, ওরা বলতো ক্ষত্রপ। আচ্ছা, আর এই দিকটা দেখো, আর এই কুষাণ একটা বিশেষ মানে একটা কনিষ্ক একটা বিশেষ ধরনের যুদ্ধ করতে পারতেন। সেটা দেখো, কুষাণ সেনাবাহিনী ঘোড়সওয়ার মানে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ, এবং ধনুর্ধরদের জন্য মানে সেই সঙ্গে তীর চালানোয় বিখ্যাত ছিল। তারা ঘোড়ার পিঠে চেপে যে তীর চালানোর যে বিদ্যা, সেটাতে তারা দক্ষ ছিলেন, যা তাদের যুদ্ধে বিশেষ সুবিধা প্রদান করত। মানে এটা তাদের একটা বিশেষ আর কি স্কিল ছিল, যে ঘোড়ার পিঠে চেপে তীর চালানোর যে একটা যুদ্ধের কৌশল। তো এইটা বিশেষ ধরনের কৌশল, যেটা তাদের যুদ্ধে অনেক সাহায্য করত। আচ্ছা, এইবার এই কুষাণ কথা নয়, এই কুষাণ সাম্রাজ্য কিভাবে দুর্বল হয়েছিল বা কিভাবে ধ্বংস হয়েছিল সেটা দেখো। কনিষ্কের পরবর্তী সময়ে এই সাম্রাজ্যটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। প্রত্যেকটা সাম্রাজ্যেরই কোনো সম্রাটের আমলে খুব শক্তিশালী থাকে। যেমন মৌর্য সাম্রাজ্য অশোকের আমলে প্রচুর শক্তিশালী ছিল, তারপর ধীরে ধীরে দুর্বল হয়েছিল। ঠিক এই কুষাণ সাম্রাজ্য কনিষ্কের পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। তো কি হয় দেখো, কনিষ্ক শক্তিশালী, তারপর ধীরে ধীরে দুর্বল হয়। তো দেখো, দ্বিতীয় শতকের শেষে দ্বিতীয় শতক মানে ওই 200 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই 200 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এটা চলেছিল। তো কি হয় দেখো, পারস্যের সাসানীয় সম্রাটরা মানে পারস্য দেশের কিছু সম্রাট এদের পশ্চিমাংশ দখল করে নিয়েছিল। পশ্চিম দিকের যে অংশটা ছিল ওই আফগানিস্তান, ব্যাকট্রিয়া, ওই দিকগুলো দখল করে নিয়েছিল, মানে পারস্যের কিছু রাজারা। আর ছোট ছোট রাজ্যের সাম্রাজ্যটি বিভক্ত হয়ে পড়ে, মানে যে রাজ্যগুলোকে অনেক ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা আর যে যদি মেন যে রাজা সে যদি দুর্বল হয়ে পড়ে, তারা তখন আর তাদেরকে মানে না, এরকম হয়ে যায়। তারা তখন স্বাধীন হয়ে পড়ে, ওই ছোট ছোট অঞ্চলগুলো স্বাধীন হয়ে যায়, তো দুর্বল হয়ে পড়ে। আর কি হয়েছিল, উত্তর ভারতে শেষ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য, পরবর্তীকালে এবার কুষাণের পর এসে গুপ্ত সাম্রাজ্য, যেটা আমরা পরে পড়বো। তাহলে মৌর্য, তারপর দুটো সাম্রাজ্য, তারপরে কুষাণ, এরপর আসবে গুপ্ত, মানে গুপ্তরা আবার কুষাণদেরকে হারিয়ে দিয়ে উত্তর ভারতটা দখল করে নিয়েছিল। তো উত্তর ভারতে মানে গোটাটা বলতে মগধটাকে যে দখল করবে, সে আশেপাশের অঞ্চলগুলো তার অধিকার হয়। তো মগধটা হচ্ছে মেন। তো উত্তর ভারতে শেষ পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য কুষাণদের হাত থেকে চলে যায়। এরাও মগধ দখল করেছিল। হ্যাঁ, তো যারাই মগধটা দখল করতো, তাদেরই আশেপাশে পুরো অঞ্চলটা তাদের হয়ে যেত। তাহলে মগধটা হচ্ছে একদম মেন জায়গা। মগধ বলতে এখনকার বিহার রাজ্যটা। আচ্ছা, তাহলে কুষাণ সাম্রাজ্য এই পর্যন্তই। কুষাণের পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্য আসে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।